আবারও ভয়ঙ্কর রূপে হাম, 24 ঘন্টায় 12 শিশুর মৃত্যু। হাসপাতালে 1,500-এর বেশি, র্যাশ থাকলেও ভর্তি না নেয়ার অভিযোগ। শঙ্কা বুঝে চিকিৎসা দেওয়ার দাবি। এখন ভর্তি করানো যাবে না, যখন অতিরিক্ত বমি হবে, যখন অতিরিক্ত বাথরুম হবে তখন ভর্তি করানো লাগবে। কোনোভাবে তো উন্নতি হচ্ছে না। এখন তো বাচ্চার অবস্থা অনেক খারাপ, খেতে পারতেছে না, খাইলে রক্ত আসতেছে গাল দিয়ে। ভর্তি নেওয়ার কোনো কারণ নেই, সিট আমাদের আছে, আমাদের লোকবল এবং সবকিছু নিয়ে আমরা রেডি আছি। ক্লিনিক্যালি নিশ্চিত হাম না, হয়তো সিমটম দেখে তাদেরকে তো আমরা ভর্তি দিব না। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ায় জটিলতা বাড়ছে আক্রান্তদের। টিকার অভাবের কারণে আমাদের দেশে হামের বিরুদ্ধে মানুষের শরীরে যে সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা হার্ড ইমিউনিটি ছিল সেটা ভেঙে চৌচির হয়ে গিয়েছে এবং সেই সুযোগেই কিন্তু হামের এই মহামারীর প্রাদুর্ভাবটি ঘটেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে অব্যাহতি দিলেন রাজ্যপাল। ওপারে সংখ্যালঘু নির্যাতনে উদ্বিগ্ন নাহিদ, সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি। বগুড়া সিটি কর্পোরেশন ও নতুন 5 উপজেলা গঠন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার বৈঠকে সিদ্ধান্ত। হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ। তৃতীয় প্রজন্মের চুল্লিতে সর্বাধিক নিরাপত্তায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, নেই তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি। সৌর ও বায়ু বিদ্যুতে গুরুত্ব সরকারের, জুনেই নীতিমালা। এবং নতুন কৌশলে ছিনতাই, একদল লুটে নেওয়ার পর টাকার বিনিময়ে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব আরেক দলের। রাজধানীর আদাবরে ইউসুফ গ্যাংয়ের প্রধান সহ পুলিশের জালে 5 জন। আবারও ভয়ঙ্কর রূপে হাম, 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 12 জনের মৃত্যু। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1,500-এর বেশি রোগী। রেকর্ড মৃত্যু ও আক্রান্ত বাড়াচ্ছে উদ্বেগ। এদিকে র্যাশ থাকলেও হাসপাতালে ভর্তি না নেয়ার অভিযোগ অনেক অভিভাবকের। শয্যা সংকট নিয়ে দাবি করে চিকিৎসকরা বলছেন শঙ্কা বুঝেই নেওয়া হচ্ছে ভর্তি। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ায় জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। 2 মাসও কমেনি হামের প্রাদুর্ভাব। হাসপাতালে প্রতিদিনই আউটডোরে ভিড় বাড়ছে রোগীর স্বজনদের। মহাখালী ডেডিকেটেড হাসপাতালের বহির্বিভাগে উদ্বিগ্ন স্বজনদের অপেক্ষা। খাওয়া বন্ধ হয়ে যাওয়া, লাল র্যাশ, বমিসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসলেও ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। আমি বলছি তাহলে একটু ভর্তি করানো যাবে, বলছে না এখন ভর্তি করানো যাবে না, যখন অতিরিক্ত বমি হবে, যখন অতিরিক্ত বাথরুম হবে তখন ভর্তি করানো লাগবে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করায় অবস্থার অবনতি হচ্ছে বলেও জানান তারা। বাসাতে ট্রিটমেন্ট করতেছি তো আগে থেকে, কিন্তু কোনোভাবে তো উন্নতি হচ্ছে না। এখন তো বাচ্চার অবস্থা অনেক খারাপ, খেতে পারতেছে না, খাইলে রক্ত আসতেছে গাল দিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শয্যা সংকট নেই, তবে শারীরিক জটিলতা বুঝেই নেওয়া হচ্ছে ভর্তি। ভর্তি নেওয়ার কোনো কারণ নেই, সিট আমাদের আছে, আমাদের লোকবল এবং সবকিছু নিয়ে আমরা রেডি আছি। ক্লিনিক্যালি নিশ্চিত হাম না, হয়তো সিমটম দেখে তাদেরকে তো আমরা ভর্তি দিব না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন টিকার ঘাটতির কারণে শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে জটিলতা। অন্তর্বর্তী সরকারের সময় টিকা দানের যে তারতম্যটা ঘটেছে, অভাবটা ঘটেছে, প্রধানত সেই টিকার অভাবের কারণে আমাদের দেশে হামের বিরুদ্ধে মানুষের শরীরে যে সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা হার্ড ইমিউনিটি ছিল সেটা ভেঙে চৌচির হয়ে গিয়েছে এবং সেই সুযোগেই কিন্তু হামের এই মহামারীর প্রাদুর্ভাবটি ঘটেছে। শিশুদের নির্দিষ্ট সময়ে টিকাদানের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। শেষ দিনেও পদত্যাগ না করায় মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল RN রবি। ভেঙে দিয়েছেন মন্ত্রিসভাও। এদিকে ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে যে আসনে বেশি ভোটার বাদ পড়েছেন সেখানেই জিতেছে বিজেপি বলে দাবি করেছেন ভারতের প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতায় এখন উত্তপ্ত পশ্চিমবঙ্গ। দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এ যেন শেষ দিনেই শেষ হলো মমতা যুগের। পদত্যাগ না করার ঘোষণা দিয়ে 7 মে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল। মেয়াদ শেষ হওয়ার কারণে রাজ্যের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RNB। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে নতুন বিধানসভা গঠন করা হবে। প্রথমবারের মতো রাজ্যের বিজেপি সরকার শপথ নেবেন 9 মে। এদিকে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী ফলাফল
সরকারকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক অভিযোগ তুলেছেন প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তিনিও সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করার ইঙ্গিত দিয়েছেন। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ায় যেই আসনে বেশি ভোটার বাদ পড়েছেন সেখানেই জিতেছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে 90 লাখের বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। এর মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রাণহানির পাশাপাশি বাড়িঘরেও চলছে হামলা ভাঙচুর। কয়েকশো ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলমান সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সীমান্তে আবারও পুশিন আতঙ্ক। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ও বিজেপি নেতাদের পুশিন করার হুমকিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন বাস্তবতায় সীমান্তে আবারও পুশিন বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে অনুপ্রবেশ ঘটলে ভারতকেও ভুগতে হবে। উস্কানিমূলক বক্তব্য পরিহারের পরামর্শ তাদের। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমান্তগুলোতে নজরদারি জোরদার করেছে বিজেপি। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা। বুধবার লালমনিরহাটের বুড়িমারিতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে পথ রোধ করে ফিরিয়ে দেয় বিজিবি। অভিযোগ রয়েছে, এভাবেই বিভিন্ন সময় বিএসএফের চাপে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয় ভারতীয় নাগরিকদের। হিসেব বলছে, শুধু গেল বছরের শেষ 8 মাসেই পুশিনের সংখ্যা প্রায় 2500। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ব্যবধানে হারিয়ে মসনদে বসতে যাচ্ছে বিজেপি। ক্ষমতার পালাবদল ও বিজেপি নেতাদের পুশ ইন করার হুমকি ধামকিতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, পুশিন শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, এটি সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের জন্য বড় ধরনের সতর্কবার্তা। এটা তো কোনো ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে না, কূটনীতির ধার ধারে না। এটা তো দুই দেশের পারস্পরিক সার্বভৌম সমতার সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাশীল আচরণ না। বিশ্লেষকদের মতে, সীমান্ত অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ নয়, ভারতকেও এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে। আমাদের সীমান্ত, যেটা ভারত বাংলাদেশ দুই পক্ষেরই প্রয়োজন, সেটা স্থিতিশীল থাকুক। আমাদের দুই প্রান্তের যে মানুষ রয়েছে, জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরো দৃঢ় হোক। পুশিন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এক্ষেত্রে রাষ্ট্রের নীরব থাকার সুযোগ নেই। আমাদের নিরাপত্তার জন্য এটা বড় একটা ধরনের হুমকি। সেই জন্য আমি মনে করি প্রথমত সীমান্ত সুরক্ষিত করতে হবে। এই জাতীয় কাজ করে তারা পার পাবে না, সেই জিনিসটা আমাদেরকে, এই মেসেজটা তাদের কাছে দিতে হবে আমাদের। এদিকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমান্তগুলোতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ভারতে অবৈধভাবে অবস্থান করছে কিছু বাংলাদেশি, এমন তথ্য জানিয়ে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা চেয়েছে দিল্লি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান। ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুর প্রেক্ষাপটে অবশ্যই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। নাগরিকত্ব যাচাই সংক্রান্ত 2860টিরও বেশি মামলা ঝুলে আছে। আমরা আশা করি বাংলাদেশ দ্রুত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবে, যাতে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসন নির্বিঘ্নভাবে করা সম্ভব হয়। বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে নিকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 120তম বৈঠক। তবে নিকার সাথে বর্তমান সরকারের প্রথম বৈঠক এটি।
বিএনপি সরকারের মাত্র 2.5 মাস মেয়াদেই বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে গঠন করা হয়। পাশাপাশি নতুন 5টি উপজেলাও গঠন করা হয়। নতুন উপজেলার তালিকায় রয়েছে বগুড়ার মোকামতলা, যা এতদিন শিবগঞ্জ উপজেলার অংশ ছিল। এছাড়া কক্সবাজারের চকরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপজেলার স্বীকৃতি পেয়েছে মাতামুহুরী। ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লি নামে নতুন 2 উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলা হিসেবে আরও জায়গা পেয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার অধীনে থাকা চন্দ্রগঞ্জ। এদিকে দেশের হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। এমনিতেই স্পর্শকাতর পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন, তার উপর বাংলাদেশ একেবারেই নবাগত। তাই কেমন হবে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা, তা নিয়ে আছে নানা জল্পনা। তবে পরমাণু বিজ্ঞানী ও নীতি নির্ধারকরা বলছেন 3+ জেনারেশন প্রযুক্তির হওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। ফলে চেরনোবিল, ফুকুশিমার মতো ঝুঁকি নেই রূপপুরে। প্রকল্প এলাকা ঘুরে এসে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে রূপপুর প্রবেশ করেছে অপারেশনাল স্টেজ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায়। তবে অন্য যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকে বেশ স্পর্শকাতর বিবেচনা করা হয়। তার উপর আছে চেরনোবিল, ফুকুশিমা দুর্ঘটনার মতো ভয়াবহ কিছু নজির। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কতটা নিরাপদ হবে রূপপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। তবে পরমাণু গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, রূপপুরে যে 3+ জেনারেশন প্রযুক্তির VVER 1200 রিয়েক্টর স্থাপন করা হয়েছে, তাতে বড় দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব। এখন আর ফুকুশিমা, চেরনোবিলের মতো সেই উদ্বিগ্নতা নেই, কারণ প্রযুক্তির অনেক উন্নতি সাধন হয়েছে। ওগুলো তো আসলে 70-এর ডিজাইন, আর আমাদের হলো 2015 সালের ডিজাইন। সিভিআর কারণেও যদি দুর্ঘটনাপতিত না হয়, সে ধরনের রিয়েক্টর কিন্তু ওখানে নির্বাচন করা হয়েছে। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর ভবন, যেখানে নিশ্চিত করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যার উপর ভর করে শান্তিপূর্ণ উপায়ে নিরাপদে দশকের পর দশক ধরে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় বাংলাদেশ। রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম বলছে, 5 স্তরের নিরাপত্তায় মোড়ানো রূপপুরের পারমাণবিক চুল্লি থেকে বাইরে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো ঝুঁকি নেই। এমনকি গাঁথনিক দিক থেকে কেন্দ্রটি এতই মজবুত যে শক্তিশালী ঘূর্ণিঝড়, 8 মাত্রার ভূমিকম্প, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিমান আক্রমণেও সুরক্ষিত থাকবে রূপপুর। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে পুরোপুরি সঙ্গতি রাখা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, যেখানে রয়েছে কয়েক স্তরের অত্যাধুনিক সুরক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা। নীতি নির্ধারকরা বলছেন, সব ধরনের সুরক্ষা নিশ্চিত করেই অন্তত 6 দশক রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। There is no possibility of any kind of accident, inshallah, or 3+ generation একটা nuclear project. Even there in accident, সেটার কিন্তু মেজারমেন্ট নেওয়া আছে, এবং সেই মেজারমেন্টটাও উইদাউট এনি মানে কি বলবো ড্যামেজিং, আশেপাশে যা থাকবে আল্লাহ চাইতে ওরকম কোনো ইয়ে হবে না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রযুক্তিগত দিক থেকে রূপপুর অত্যাধুনিক মানের হলেও যথাযথ নিরাপত্তা নিশ্চিতে পরিচালনগত ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। উন্নত মানের যন্ত্র স্থাপন করা হয়েছে, এটা সেফটি সিস্টেম অনেক উন্নত হয়েছে, কিন্তু ব্যবস্থাপনা যদি ঠিকভাবে না হয়, এটা চালানোরও কিন্তু খুব কঠিন হবে, চ্যালেঞ্জ হবে, এবং এতে যদি অর্থনৈতিক ঝুঁকি কিন্তু ভয়াবহ রকম হতে হবে। আগস্টে জাতীয় গ্রিডে রূপপুরের 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা। ধাপে ধাপে আগামী বছরের শেষ নাগাদ 2400 মেগাওয়াট ক্ষমতার রূপপুরকে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে আনতে চান নীতি নির্ধারকরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। 12 মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। বিকেলে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার বরাত দিয়ে এই তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন বলেন, ঈদ সামনে রেখে ব্যবসায়ীদের প্রস্তুতির বিষয়টি সরকারকে জানানো হয়েছিল। আগে থেকে সিদ্ধান্ত না জানালে ব্যবসায়ীরা পর্যাপ্ত পণ্য সংগ্রহ ও বাজার প্রস্তুতির কাজ করতে পারবেন না বলে তার আশঙ্কা। তবে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বাতি ব্যবহারেও থাকবে নিষেধাজ্ঞা, এটাও জানান তিনি। আগামী 12ই মে থেকে ঈদুল আজহা পর্যন্ত
সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত আমরা মার্কেট ও দোকানপাট খোলা রাখতে পারবো। এবং সেই সাথে সাথে উনি একটি কথা বারবার বলেছেন, সেটা হচ্ছে যাতে কোনো ক্রমে আমরা অতিরিক্ত আলোকসজ্জা এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার আমরা না করি। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি সহ 3 জনকে আগামী 14 মে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 মে ইন্টারনেট ও টেলিভিশন স্টেশন বন্ধ সহ যারা বিভিন্ন বিতর্কিত ভূমিকায় ছিলেন তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনার কথা জানান চিফ প্রসিকিউটর। 2013 সালের 5 মে রাতে হেফাজতের সমাবেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। ওই ঘটনায় উল্টো বিচারের মুখোমুখি হতে হয় তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজত কর্মীদের। আওয়ামী লীগ সরকার পতনের পর হেফাজতের সমাবেশে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়। ওই সময় মিথ্যা বয়ান তৈরির অভিযোগে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও দীপুমণিকে ট্রাইব্যুনালে হাজির করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আবেদন করে প্রসিকিউশন। হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। হেফাজত কর্মীদের উপর হত্যাযজ্ঞের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সম্প্রচারের অভিযোগে বন্ধ করা হয় 2টি বেসরকারি টিভি চ্যানেলও। যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি। এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। তাদের দাবি 5 মে বহু মানুষ নিহত হয়েছে। একাধিক আরো এই বেওয়ারিশ লাশ যাদের শুধু নাম আছে কিন্তু কোনো ঠিকানা নাই, এই ঠিকানাগুলো সংগ্রহ করে এবং আমরা চূড়ান্ত পর্যায়ে যেন তালিকা হয়, এজন্য আমরা সহযোগিতা করছি। চিফ প্রসিকিউটর বলেছেন 7 জুনের আগে এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কে হবে সংসদ সদস্যরা আর সেই সিদ্ধান্ত দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। একই সঙ্গে চলছে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক শিক্ষা বোর্ডের আওতায় আনার পরিকল্পনা। রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনলাইনে গেছেন আপনারা সকলে। বৃহস্পতিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত বাজেট ও বাস্তবতা শীর্ষক সেমিনারের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। সেমিনারে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই যে বড় সরকারি দায়িত্বে প্রতিমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বলেন, শিক্ষা খাতে উন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের ভবন তৈরি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়। উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি কে হবে সংসদ সদস্যরা ঠিক করে দিতে পারবেন না। ম্যানেজমেন্ট কমিটি এবং কলেজের গভর্নিং বডি দুটোতে যে জিনিসটা করেছি বিগত দিনগুলোতে ছিল যে এমপি সেট করবে, আমরা এটা সরিয়ে দিয়েছি। সব প্রাইভেট স্কুলগুলোকে নিয়ে আমরা বসা শুরু করব, তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা ওই রেগুলেটরি ওভারসাইট কিভাবে তৈরি করা যায় সেগুলোর কাজই আছে। আগামী দিনগুলোতে ইবতেদায়ী আমরা প্রাইমারি বোর্ডের আন্ডারে নিয়ে আসতে, এই মুহূর্তেই নিয়ে আসার প্রক্রিয়াটা শুরু করছি না আমরা, না করার কারণ হলো আমাদেরও গুছানো সাজানোর অনেক কিছু আছে। সেমিনার থেকে আগামী বাজেটে ন্যূনতম 5% বরাদ্দ শিক্ষা খাতের জন্য রাখার দাবি জানানো হয়। একই সাথে সেমিনারে দাবি ওঠে সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা যাতে নিজ নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে বাংলাদেশে নো কম্প্রোমাইজে যাওয়ার সময় এসছে। আপনি যদি এমপি হতে চান, আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। শিক্ষক নাই, শিক্ষক পদ খালি, এবং যে শিক্ষকরা আছে তাদের জন্য বহু রকম কাজ। সেমিনারে উঠে আসে সরকার নৈতিক শিক্ষা ঢেলে সাজিয়ে নতুন পাঠ্যক্রম তৈরির কাজ করছে। জানানো হয় বেসরকারি বিদ্যালয় রেগুলেটরি বোর্ড গঠনের পরিকল্পনার কথা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। ভালোবাসা আর চোখের পানিতে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে বিদায় জানিয়েছেন সহপাঠীরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহটি ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40।
and there was, subhanallah, as we know. ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বারপ্রান্তে তেহরান ওয়াশিংটন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এটি সইয়ের মাধ্যমে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী চালু হবে। মার্কিন প্রস্তাব পর্যালোচনা চলছে, সিদ্ধান্ত হলেই মধ্যস্থতাকারীদের জানানো হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের মধ্যে ফোনালাপ হয়েছে। সামাজিক মাধ্যমে আরাঘচি জানান, ফোনালাপে তারা সংলাপ ও কূটনীতি অব্যাহত রাখার পাশাপাশি আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তির আশা পাকিস্তানের। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।